বায়ু প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে সমুদ্র স্রোতও কিন্তু এদিকেই বইবে। সাঁতারে কি করে, জলকে এধার থেকে এধারে ঠেলে দেয়। তুমি সাঁতার যখন সামনের দিকে এগোবে, তুমি জল এদিকে ঠেলছো, মানে তুমি জলের চাপ দিয়ে জলটাকে এই দিকে সরিয়ে দিচ্ছ। তো তুমি যেই দিকে হাতটা নিয়ে জলটা সরাচ্ছ, জলটাও কিন্তু সেই দিকেই সরে যাচ্ছে। বায়ু প্রবাহ হচ্ছে সেটাই, যেই দিকে বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত কিন্তু সেই দিকেই বইছে। তো এই কনসেপ্ট এখনো পর্যন্ত কিন্তু কারো কাছে ক্লিয়ার না, আজকে কিন্তু তোমার কাছে কিন্তু ক্লিয়ার হতে চলেছে। তাই ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনো, কথাগুলো কি বলছি বোঝো। আরো উষ্ণতা আর কি কমে গেছে, ফলে ঠান্ডা বেড়ে গেছে। ঠান্ডা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যত স্রোত ছিল সে একদম মানে ঘুরে নিয়ে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই এলাকায় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, সবকিছু হচ্ছে, আর এই এলাকায় কিন্তু তখন বৃষ্টিপাত হচ্ছে না। এই জলটা অনেক ভারী হয়ে গেছে, লবণ দিয়ে দেখি জলটা অনেক ওয়েট হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তো এটা আমার ঘনত্ব বেশি, তাহলে লবণতা বেশি হলে ঘনত্বও বেশি হবে, লবণতা কম থাকলে আমার ঘনত্বও কম থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই তোমরা এত কমেন্ট করে দিয়েছো যে পরের পার্টটা করান, আমাদেরকে থার্ড চ্যাপ্টারটা পড়িয়ে দেন, আমাদেরকে এল নিনো লা নিনোটা বুঝিয়ে দেন, আমাদেরকে সমুদ্র স্রোত কেন হচ্ছে সেটা বুঝিয়ে দেন। তোমরা এত পরিমাণে মেসেজ করেছো, তোমাদের মেসেজে পাগল হয়ে আমিও পাগলের মতো আজকে তোমাদেরকে পড়াতে চলে এসেছি। তোমাদের যে 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে বায়ুমণ্ডল ভূগোলের, সে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা পড়বো। তার প্রথম যে পার্টটা রয়েছে সমুদ্র স্রোত, এটা আজকে আমরা পুরোটা পড়বো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা কনসেপ্ট আমি ভিডিওতে তোমাকে একদম শিওর দিচ্ছি, আমি 100% শিওর যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট খুব দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখনই একটা লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো শুরু করব আজকে আমাদের 3 নম্বর চ্যাপ্টার। এটা আমাদের কত নম্বর, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটা প্রথম যে পার্টটা রয়েছে সমুদ্র স্রোত, এই পার্টটা আজকে আমরা পড়ব। প্রথম দেখব যে বায়ুমণ্ডল। আচ্ছা তোমরা আমাকে বলো যে বাড়ি কথার অর্থ কি। বাড়ি কথার অর্থ কি? বাড়ি কথার অর্থ হচ্ছে জল, তার মানে জলমণ্ডল, তাই তো, জলমণ্ডল, যেটার ইংরেজি নাম হচ্ছে হাইড্রোস্ফিয়ার। বোঝা গেল? এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা গ্লোবের ছবি নিয়েছি। আমরা গ্লোব প্রত্যেকেই দেখেছি, আমরা মেলায় গেলে গ্লোব দেখতে পাই, আবার অনেকের বাড়িতে হয়তো গ্লোব রয়েছে, কিংবা পৃথিবীর মানচিত্র রয়েছে। যাই হোক না কেন, আমরা এই জিনিসটাকে কম বেশি সবাই দেখেছি বা জানি বা বইয়েও দেখেছি। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই যে গ্লোবটার দেখো বেশিরভাগ অংশই নীল রয়েছে, বেশিরভাগ অংশই নীলাভ রয়েছে, তাই না? নীলাভ রয়েছে, কিন্তু কেন রয়েছে এটা, নীলটা কেন? নীলটা এ কারণেই, খুব ছোটবেলা থেকেই আমরা একটা জিনিস পড়ে এসেছি যে আমাদের এই পৃথিবীতে 3 ভাগ জল রয়েছে আর 1 ভাগ স্থল রয়েছে। আমরা যদি আকাশে চলে যাই বা আকাশের দিক থেকে যদি আমরা নিচের দিকে একবার তাকাই, ওপর থেকে যদি আমরা নিচের দিকে তাকাই, চারিদিকে শুধু জল, শুধু নীল রং আমরা দেখতে পাই, ব্লু কালার দেখতে পাই, তাই তো? এজন্যই তো পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বা জলগ্রহ। ঠিক এজন্যই বলা হয়, কারণ পৃথিবীতে মানে পুরো অংশটা বলতে গেলে পুরো 71% জল রয়েছে। পৃথিবীতে 71% জল রয়েছে। আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা আমাদের পৃথিবী রয়েছে, এটা আমাদের পৃথিবী। পৃথিবীকে আমরা কি বলছি, পৃথিবীকে আমরা বলছি নীল গ্রহ। পৃথিবীকে আমরা নীল গ্রহ বলছি, তাই তো? কিন্তু কেন বলছি পৃথিবীকে আমরা নীল গ্রহ কেন বলছি? কারণ এখানে জল বেশি। আমরা যখন ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি, চারিদিকে শুধু আমরা ব্লু কালার দেখতে পাই। কি কালার দেখতে পাই? ব্লু কালার। এজন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলছি। এই নীল গ্রহ কেন বলা হচ্ছে? জলের পরিমাণটা কত রয়েছে? জলের পরিমাণ রয়েছে 71% জল পৃথিবীতে রয়েছে। কত পার্সেন্ট জল রয়েছে? 71% জল কিন্তু পৃথিবীতে রয়েছে।
তাহলে 71% তো জল রয়েছে, তাহলে কি আমরা এই 71% জলই কি খরচা করতে পারি? না, 71% জল আমরা খরচা করতে পারি না, বা এটা আমাদের ব্যবহারের উপযোগী নয়। কেন নয়? কারণ এই যে জলটা রয়েছে 71%, এই যে জলটা রয়েছে 71%, এই জলের মাত্র 0.03% হচ্ছে মিঠা জল, মানে যেটা পানীয় যোগ্য সেই জল। বাকি জল কি? বাকি জল হচ্ছে নোনতা। তাহলে আমাদের যে পরিমাণ, আমাদের যে 71% যে পৃথিবীতে জল রয়েছে, এর মধ্যে মাত্র আমরা 0.03% জল কিন্তু ব্যবহার করছি। মানে এই জলটাকে আমরা বলতে পারি এই জলটা নট ইউজ। এটা নট ইউজ মানে এটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এটা কি? এটা এই জলটাকে আমরা ব্যবহার করছি, এটা ইউজ জল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে এই যে বায়ুমণ্ডল, এই যে এত জল রয়েছে, সাধারণ ভিত্তিতে এটা একটা জলের কনসেপ্ট মাত্র। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেন টপিক যেটা আমাদের রয়েছে, সমুদ্র স্রোতের ধারণা। সমুদ্র স্রোতটা কি, এটা কোথায় হয়, কেনই বা এই সমুদ্র স্রোত হয়, এই সমস্ত কিছু কিন্তু বলতে থাকবো। তো ভিডিওটা তোমরা কিন্তু মন দিয়ে শোনো। সমুদ্র স্রোত কি? ধরো এই একটা স্রোত যাচ্ছে সমুদ্রে, এরকম এরকম করে স্রোত একটা বইছে, যে কোনো দিক থেকে বইতে পারে, এদিক থেকেও বইতে পারে, এদিক থেকেও বইতে পারে, যে কোনো দিক থেকেই কিন্তু এই স্রোত বইতে পারে। কি বলছে এখানে লেখাটা? এখানে বলছে যে সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে, আমরা দেখেছি সমুদ্র যখন আমরা দীঘায় যাই, ঠিক আছে, আমরা দীঘা দিয়ে বুঝে নেবো ব্যাপারটা। ধরো আমরা দীঘায় গেলাম, দীঘায় তুমি যে উপকূল পাড়ে বা সি বিচে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তুমি সেই অপোজিট দিকে যে মানে রয়েছে সেটাকে কি তুমি শেষ দেখতে পাও? না, দেখতে পাই না। কি দেখতে পাই? শুধুই জল দেখতে পাই, তাই তো? তার মানে কি হচ্ছে, সমুদ্র যে এলাকাটা বা সেটা কিন্তু একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে। সেখানে কি হয়, নিয়মিতভাবে মানে একটা মানে রুটিন রয়েছে। আমরা যে রুটিন ধরে ধরো পড়াশোনা করি বা রুটিন ধরে আমাদের পরীক্ষা হয়, এটা একটা নিয়ম রয়েছে। সেই নিয়মিতভাবে কিন্তু কি করছে, নির্দিষ্ট পথে মানে একই দিকে সমুদ্র জলের যে একমুখী প্রবাহ, তাকে আমরা বলছি সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোত কি হলো? সমুদ্র স্রোত হচ্ছে এটাই, যেটা নিয়মিতভাবে হবে এবং নির্দিষ্ট পথে হবে। তার একটা পথ মেনটেন করা থাকবে, ঠিক আছে, সে পথে হবে। এবং প্রবাহটা কি হবে? প্রবাহটা হবে একমুখী প্রবাহ, ঠিক আছে, প্রবাহটা হবে একমুখী প্রবাহ। ধরো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ধরো সমুদ্র স্রোত এই দিক থেকে এদিকে যাচ্ছে, এই যে একমুখী প্রবাহ, এটাকে আমরা বলছি কি? সমুদ্র স্রোত। আচ্ছা, এই সমুদ্র স্রোত এটা কেন হয় বলো তো? এই সমুদ্র স্রোত হয় কেন, কি কারণে হয়? এই সমুদ্র স্রোত কেন হয় বলতে পারবে? কি কারণে হয়? এর কিছু কারণ রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে। কি কি প্রাকৃতিক কারণ রয়েছে? আমরা বায়ু প্রবাহ বলতে পারি, বিভিন্ন প্রাকৃতিক কারণ, ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক কারণ, বিভিন্ন প্রাকৃতিক কারণ, বিভিন্ন প্রাকৃতিক কারণ। যেমন কি হতে পারে? যেমন হতে পারে বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ। যে নিয়ত বায়ু প্রবাহ মানে কি, আমি আসবো যখন ডিটেলসে আলোচনা করব তখন আমি এগুলো বলছি। এখন ওপর জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই, যে বিভিন্ন প্রাকৃতিক কারণ, যেমন বায়ু প্রবাহ হতে পারে, পৃথিবীর আবর্তন। আর কি হতে পারে? আর হতে পারে কোরিওলিস বল, এর প্রভাবেই হচ্ছে। তো আমি ওটা লিখছি না, আমি লিখলাম উষ্ণতা। আর কি হতে পারে? লবণতা, ঘনত্ব, ঠিক আছে, এই কারণগুলোতে কিন্তু এই সমুদ্র স্রোত হয়ে থাকে, ঠিক আছে, ঠিক এই কারণগুলোতে কিন্তু সমুদ্র স্রোত হয়। আচ্ছা, সমুদ্র তো একটা বিশাল গভীর হতে পারে, অগভীর হতে পারে, তাহলে এই সমুদ্র স্রোত, এই যে স্রোতটা বইছে, স্রোতটা তাহলে কোথায় হচ্ছে? ভেতরের দিকে হচ্ছে নাকি ওপরের দিকে হচ্ছে? তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে। নেক্সট আমরা যেটা জানবো, যে সমুদ্র স্রোত কোথায় হয়, সমুদ্র স্রোত কোথায় হয়।
তোমাদের মনে যে প্রশ্নটা জাগছে সেই প্রশ্নের এবার আমি উত্তর দেবো। স্রোতটা কোথায় হয়? স্রোতটা কিন্তু দুটোতেই হয়, একটা সমুদ্রের উপরিভাগেও হয় আর সমুদ্রের কিন্তু অন্তভাগেও হয়। ঠিক আছে, মানে ধরো আমি এখানে একটা সমুদ্র স্রোত করলাম, সাপোজ ধরো এটা আমার সমুদ্র, এই পাশেও একটা প্রবাহ হয়, ঠিক আছে, এই পাশেও একটা হয়, আর কি ভেতরেও একটা কিন্তু মানে যে স্রোত, সেই স্রোতও কিন্তু একটা বইতে থাকে। তাহলে উপরের দিকেও হচ্ছে আর অন্তভাগেও হচ্ছে। তাহলে কোথায় হয়? আমি এখানে লিখতে পারি যে প্রথম হয় সমুদ্রের উপরিভাগে, সমুদ্রের উপরিভাগে। আর কোথায় হয়? আর হয় সমুদ্রের গভীরে, সমুদ্রের গভীরে বা অন্তভাগে আমি বলতে পারি, বা অন্তঃপ্রবাহ যেটাকে বলা হয়, অন্তঃপ্রবাহে বইতে থাকে। তাহলে সমুদ্র স্রোত এই জায়গায় হয়। তাহলে আমরা বলতে পারি যে সমুদ্র স্রোত, ধরো আমি লিখলাম যে সমুদ্র স্রোত এটা আমাদের কোথায় হচ্ছে? মেনলি হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত, পৃষ্ঠ সমুদ্র স্রোত। এটাকে আমি যদি ভাগ করি আর কি, আর আরেকটা হয় সেটা, সেটা হচ্ছে গভীর, মানে যেটা আমি এক্ষুনি বোঝালাম, গভীর সমুদ্র স্রোত। আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা আবারও। ধরো এটা আমার একটা সমুদ্র, ঠিক আছে, এটা আমার একটা সমুদ্র, আমি এখানে ছবিটা আঁকবো আর কি। এখানে আমার জল রয়েছে, জল রয়েছে, ঠিক আছে। এবারে এই ধরো এই দিকে, ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে আমি ধরো ভাগাভাগি করে নিলাম, ঠিক আছে, এটাকে আমি ভাগ করে নিলাম। প্রবাহটা এই দিক থেকে এদিকে বইছে, প্রবাহ এই দিক থেকে এদিকে বইছে। ধরো প্রবাহ আমার এইখান থেকে এই দিকে এদিকে বইছে, ঠিক আছে। এই যে সমুদ্রটা, এই সমুদ্রের উপরে যেভাবে প্রবাহ বইছে, এই উপর দিয়ে যে প্রবাহটাকে যাচ্ছে সেটাকে আমরা বলছি সমুদ্রের উপরিভাগে প্রবাহ হচ্ছে, এই স্রোতটার নাম হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত। সমুদ্রের উপরে উপরে যে প্রবাহটা হয়, যে স্রোতটা যায়, সেটাকে আমরা বলি পৃষ্ঠ স্রোত। সমুদ্র স্রোত তাহলে দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে সমুদ্রের উপরিভাগে আর একটা হচ্ছে গভীরে। গভীরে এটা কতটা গভীরে হচ্ছে? এটা বলতে পারো প্রায়, এটা বলতে পারো 200 থেকে 1000 মিটার, ঠিক আছে, 200 থেকে 1000 মিটার গভীর সমুদ্র স্রোত। তাহলে আবারও বলছি, সমুদ্র স্রোত দুটো ভাগ, একটা পৃষ্ঠ সমুদ্র স্রোত আর একটা কি গভীর সমুদ্র স্রোত বা অন্তঃসমুদ্র স্রোত। তো এই যে সমুদ্রটা আমি আঁকলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমি আঁকলাম এই সমুদ্রের, এই যে ওপরের দিক দিয়ে যে প্রবাহটা যাচ্ছে, এই প্রবাহটার নাম কি হচ্ছে? এই প্রবাহটার নাম হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত। এই প্রবাহটার নাম হচ্ছে পৃষ্ঠ সমুদ্র স্রোত। এই ভেতরে, এর ভেতরে ঠিক এইভাবে আবার প্রবাহ চলতে থাকে। এই দিক থেকে এটা সমুদ্র স্রোত যাচ্ছে, তো এটা এই দিক দিয়ে যাচ্ছে, এইখানটাতে এসে আবার রিভার্স ব্যাক করে, ঠিক আছে। এই যে স্রোতটা, এই যে স্রোতটা বইছে এই দিক থেকে, যেহেতু বায়ু প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে অ্যারোটা যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তো এদিকে টান দেবে আর এদিকে টান দিচ্ছে, ঠিক আছে। এই স্রোতটা হচ্ছে কি আমার গভীর সমুদ্র স্রোত। এই ভেতর দিয়ে যেটা হচ্ছে, জলের ভেতর দিয়ে যে স্রোতটা যেদিকে বইছে, এই স্রোতটাকে আমরা বলবো গভীর সমুদ্র স্রোত, আর সমুদ্রের উপর দিয়ে যেটা বইছে সেটাকে আমরা বলবো অন্ত সমুদ্র স্রোত। বোঝা গেল? অন্ত নয়, সরি, পৃষ্ঠ সমুদ্র স্রোত। তাহলে উপর দিয়ে স্রোত যাচ্ছে পৃষ্ঠ, আর যেটা সমুদ্রের তলা দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো কি গভীর বা অন্ত। এটুকু বোঝা গেল। এই যে সমুদ্রের ওপর দিয়ে যে স্রোতটা বইছে, সমুদ্রের ওপর দিয়ে যে স্রোতটা বইছে যেটাকে আমরা বলছি পৃষ্ঠ সমুদ্র স্রোত, এই স্রোতটার উষ্ণতার ভিত্তিতে এই স্রোতটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এই স্রোতটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে আমাদের উষ্ণ স্রোত, যেটা আমরা পড়েছি অলরেডি, বা শীতল স্রোত।
ঠিক আছে, এর দুটো মানে তাপমাত্রা মেনটেন হয়। ঠিক আছে, এর ওপরের যে স্রোতটা সেটা কোথাও কোথাও হতে পারে উষ্ণ সমুদ্র স্রোত, আবার কোথাও কোথাও হতে পারে শীতল সমুদ্র স্রোত। কেন হয়, কি কারণে হয়, এগুলো তো আমি বলবোই। আগে জাস্ট কনসেপ্টটা, সমুদ্র স্রোতের বেসিক ধারণাটা নিয়ে আমি আজকে বললাম। ঠিক আছে, তো চলো নেক্সট যেটা, তাহলে উষ্ণতার ভিত্তিতে আমাদের সমুদ্র স্রোত ক প্রকার? উষ্ণতার ভিত্তিতে কিন্তু সমুদ্র স্রোত দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত আর একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। বোঝা গেল? তাহলে এই উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় রয়েছে, দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে, এবারে আমি আসবো সেটাতে। তো দেখো, উষ্ণ সমুদ্র স্রোতের এটা কোথায় হয়, এর অঞ্চলটা কি রয়েছে? উষ্ণ সমুদ্র স্রোত, দেখো আমি যদি একটা জিনিস আঁকি, ধরো আমি এখানে করলাম যে এটা আমার একটা অঞ্চল রয়েছে, এটা আমার পৃথিবী, এটার আমার বলছি এটা আমার উত্তর দিক আর এটা আমার দক্ষিণ, এটা উত্তর মেরু, এটা আমার দক্ষিণ মেরু। ঠিক আছে, এপাশ থেকে সূর্য কিরণ দিচ্ছে, এপাশ থেকে ধরো সূর্য, ঠিক আছে, এপাশ থেকে আমার সূর্য কিরণ দিচ্ছে, এটা তো আমার নিরক্ষীয় অঞ্চল, এটা আমার নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, তো সূর্য যখন কিরণ দিচ্ছে, সূর্য যখন কিরণ দিচ্ছে তখন এই অঞ্চলে তার তাপমাত্রা বেশি হবে মেরু অঞ্চলের তুলনায়। মেরু অঞ্চল এটা, মেরু অঞ্চলের তুলনায় আমার এই অঞ্চলের তাপমাত্রা বেশি হবে, তাই তো? মেরু অঞ্চলের তুলনায় আমার নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বেশি হবে। তাহলে এই যে অংশটায় যখন সূর্য যখন সরাসরি দিচ্ছে, সরাসরি লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে ওই জায়গায় জলটা বেশি উষ্ণ হচ্ছে, বেশি উষ্ণ হচ্ছে। আর দেখো মেরুর দিকে কিন্তু সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, এজন্য কি হচ্ছে, ওখানে জল কিন্তু ঠান্ডা রয়ে যাচ্ছে। এজন্যই এই উষ্ণ স্রোত কোথায় হয়, একটা হচ্ছে ক্রান্তীয় আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। আর শীতল স্রোত কোথায় হয়, মেরু অঞ্চল। এই যে মেরু অঞ্চল, উত্তর মেরু, দক্ষিণ মেরু বা সুমেরু স্রোত, কুমেরু স্রোত আমরা পড়ে এসেছি। তো এই দুটো জায়গা কিন্তু আমাদের শীতল স্রোত বয়, মেরু অঞ্চল। আর উষ্ণ স্রোত কোথায় বয়, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল বা উপক্রান্তীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক আছে, প্রবাহ কিরকম হয়, এই উষ্ণ স্রোতের প্রবাহ সবসময় বহিঃস্রোত, মানে এই যে ওপর দিয়ে যে স্রোতটা বইছে, ঠিক আছে, এই যে সমুদ্রের ওপর দিয়ে যে স্রোতটা বইছে সেটাকে আমরা বলি বহিঃস্রোত। আর এই ভেতরের দিকে যে স্রোতটা বইছে, ভেতরের দিকে যে স্রোতটা বইছে এটাকে আমরা বলছি অন্তঃস্রোত। এই অন্তঃস্রোত এইটাকে আমরা বলবো শীতল স্রোত, যেটা ভেতরে হচ্ছে। আর এই অংশটাকে বলবো আমরা উষ্ণ স্রোত, মানে এটা বহিঃস্রোত, উষ্ণ স্রোতটা হচ্ছে বহিঃস্রোত আর শীতল স্রোতটা হচ্ছে আমার অন্তঃস্রোত। বোঝা গেল? এই দুটো পয়েন্ট বোঝা গেল। নেক্সট রয়েছে প্রকৃতি, মানে এই উষ্ণ সমুদ্র স্রোতের ক্যারেক্টারটা কীরকম হয়, তার প্রকৃতিটা কীরকম হয়। এর প্রকৃতি এটাই, জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতা অপেক্ষা বেশি। ধরো এই অঞ্চল দিয়ে তো যাচ্ছে উষ্ণ সমুদ্র স্রোতটা, আমার এই অঞ্চল দিয়ে যাচ্ছে, এই অঞ্চলে জল মানে জলের উষ্ণতাটা কি হচ্ছে, যে এই অঞ্চল দিয়ে যাচ্ছে এই জলের উষ্ণতার অপেক্ষা কিন্তু বেশি হচ্ছে। আর এখানে কি হচ্ছে, জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে উষ্ণতার অপেক্ষা কিন্তু কম। এই অঞ্চলে কি হচ্ছে, যে এই ভেতর দিয়ে যে বইছে, এটা যেই বইছে সমুদ্র স্রোত বইছে, এখানের তাপমাত্রা, এখানে যে জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চল, এখানে জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতার থেকে কিন্তু অপেক্ষাকৃত কম হয়। বোঝা গেল? উদাহরণ কি রয়েছে, উদাহরণ রয়েছে নিরক্ষীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত ইত্যাদি হচ্ছে আমাদের উষ্ণ স্রোতের উদাহরণ। আর শীতল ল্যাব্রাডার স্রোত, কুমেরু স্রোত, সুমেরু স্রোত, এগুলোকে আমরা বলি শীতল স্রোত। তাহলে উষ্ণ স্রোত আর সমুদ্র শীতল স্রোত এটুকু নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা স্রোতের বিষয়ে পুরোটা জেনে নিলাম। স্রোতটা কি, এটা কোথায় হয়, কেন হয়, এটার ওপর দিয়ে যাচ্ছে কি স্রোত, নিচু দিয়ে যেটা যাচ্ছে সেটা কি স্রোত, পুরো কনসেপ্ট কিন্তু সমুদ্র স্রোতের যে বেসিক ধারণা সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। এখন তুমি বলবে, আমি তো দীঘায় স্নান করতে নামি, বিরাট বিরাট ঢেউ আসে, ঢেউ এসে আছড়ে যেন ফেলে দেয়। ঠিক আছে, সবাইকে যেন আমরা সি বিচে নামি স্নান করি, প্রচুর আনন্দ করি, এই ঢেউয়ে আমরা মজা নিই। এই ঢেউটা কি তাহলে এক ধরনের সমুদ্র স্রোত? না, সমুদ্র স্রোত ওটা নয়, ওটাকে আমরা বলি সমুদ্র তরঙ্গ। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ পড়বো। সমুদ্র তরঙ্গ কি, আমি আগে একটু বুঝিয়ে দিই যে সমুদ্র তরঙ্গ জিনিসটা কি।
ধরো এটা আমার একটা সমুদ্র, ঠিক আছে? তুমি এই উপকূল ভাগে এসেছো স্নান করতে, তুমি এই উপকূল ভাগে এসেছো স্নান করতে, ঠিক আছে? তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এখানে তুমি স্নান করছো। তুমি দেখেছো যখন আমরা সমুদ্রে দীঘায় যখন যাই, আমরা এইভাবে নেমে যাই নিচের দিকে, ঠিক এইভাবে, এই ওপর থেকে নিচের দিকে নামি। তত কি হচ্ছে, গভীরতা এরকম ছিল। যখন তুমি নর্মালি দাঁড়িয়ে আছো বালির উপরে তখন গভীরতা এরকম ছিল, কিন্তু তুমি যখন জলের দিকে এগিয়ে যাচ্ছ গভীরতা আস্তে আস্তে নিচের দিকে নামছে। কিন্তু আমরা একটুখানি এগোই, আমরা কিন্তু পুরোটা যেতে পারি না, কারণ ওখানে তো স্রোত নেই, ওখানে ঢেউ নেই, ওটা প্রচুর গভীর, গেলে তো আমরা ডুবে যাব, ওখানে আমরা যেতে পারি না। এই যে স্থলভাগ, স্থলভাগের উপর কি হচ্ছে, ঢেউ, মানে যত ঢেউ এরকম ভাবে আসছে, ঢেউ তৈরি হয়েছে তীরে এসে মিলিয়ে যাচ্ছে বা আছড়ে দিচ্ছে। এই অঞ্চলটাতেই কিন্তু আমরা দীঘায় গেলে প্রচুর স্নান টান এ সমস্ত কিছু আনন্দ করে থাকি। এইটাই হচ্ছে এখানের ব্যাপার। ধরো এটা হচ্ছে আমার সমুদ্র স্রোত, ঠিক আছে? এই হচ্ছে আমার সমুদ্র স্রোত এখানটায়, ঠিক আছে? এই জায়গাটায় কি হচ্ছে, দেখো এই জায়গাতে গভীরতা অনেক বেশি, এই জায়গাতে গভীরতা অনেক বেশি। এই জায়গায় কি হচ্ছে দেখো, এই জায়গাতে, এদিক থেকে বোঝাই তাহলে জিনিসটা সুবিধা হবে, এই জায়গাতে গভীরতা আমার কম, কিন্তু এই জায়গাতে দেখো গভীরতা আমাদের অনেক বেশি, অনেক বেশি গভীরতা। এই জায়গায় আমাদের যে গভীরতাটা রয়েছে, এই জায়গায় গভীরতা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি জলে আমার হাত পা ডুবে নি, কিন্তু আমরা যখন এগিয়ে এগিয়ে যাচ্ছি এদিকে, তখন আমার শরীরের এইখান দিয়ে যদি জল যায়, আমার এতটা অংশ ডুবে ডুবে যাচ্ছে, এতটা অংশ আমার ডুবে যাচ্ছে, তাই তো? তার মানে গভীরতা আস্তে আস্তে কিন্তু অগভীর হচ্ছে, ঠিক আছে? গভীর হচ্ছে। আর এই জায়গাটা কি রয়েছে, অগভীর রয়েছে, অগভীর রয়েছে, অগভীর থেকে গভীরের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে, বায়ু প্রবাহ ধরো আমার এদিক থেকে এদিকে বইছে, বায়ু প্রবাহ ধরো আমার এই দিক থেকে এই দিকে বইছে, এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়, এই ধরো একটা তরঙ্গ সৃষ্টি হয়ে একটা উঁচু 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 ঢেউ হয়ে তীরে এসে আছড়ে পড়ছে। এই যে ঢেউ তৈরি হয়েছে, এই যে ঢেউ এখান থেকে তৈরি হয়েছে, এখানে বড় হয়েছে, এখানে বড় হয়ে হয়ে এখানে এসে আছড়ে পড়ছে সমুদ্র সৈকতের তীরে, মানে উপকূল অঞ্চলে এসে আছড়ে পড়ছে। এই জিনিসটাকে, এই ঢেউটাকে আমরা কিন্তু বলছি সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভ, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে, এটাকে আমরা বলছি তরঙ্গ, ঠিক আছে, বা ঢেউ। এ কি করছে, এখানটাতে কি হচ্ছে, তীরে এসে আছড়ে পড়ছে, তীরে আছড়ে পড়ছে, ঠিক আছে? আর এটা আমার কোথায় রয়েছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কোন এলাকা, এটা হচ্ছে স্থলভাগ, স্থলভাগ বা উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল, ঠিক আছে? এটা আমাদের স্থলভাগ, এটা উপকূলবর্তী অঞ্চল। এরপরে আমরা সংজ্ঞাটা দেখি কি বলছে। সংজ্ঞাটা বলছে বায়ুপ্রবাহের ফলে, বায়ুপ্রবাহ এদিক থেকে এদিকে বইছে, ঠিক আছে? সমুদ্রের উপরিভাগের জলরাশি, এই যে সমুদ্রের উপরিভাগ, এটা আমাদের সমুদ্রের উপরিভাগের জলরাশি, এটা আমাদের সমুদ্রের উপরিভাগের জলরাশি, একই স্থানে অবস্থান করছে, দেখো একই স্থানে কিন্তু রয়েছে। এ কি করছে, উলম্বভাবে, মানে এই দিকে এই দিকে, উলম্বভাবে মানে হচ্ছে লম্বা লম্বি, ঠিক আছে? লম্বা লম্বি কি করছে, ছন্দবদ্ধ একটা রিদিম, একটা সুন্দর ঢেউ, ঠিক আছে? সুন্দর ঢেউ, একটা রিদিম ছন্দবদ্ধভাবে ওঠানামা করছে, ওঠানামা করে কি করছে, তীরে এসে আছড়ে পড়ছে। এই যে ওঠানামা করা উলম্বভাবে একই স্থানে থেকে, একই স্থানে ঢেউ যখন এরকম এরকম করে যাচ্ছে, সেটাকে আমরা বলছি সমুদ্র তরঙ্গ। বোঝা গেল? তাহলে সমুদ্র স্রোতটা কি, যেটা বায়ু প্রবাহের ফলে ঘটছে, সমুদ্রের উপরিভাগে ঘটছে, ঠিক আছে, বা অন্তেও ঘটছে। সমুদ্র তরঙ্গটা কি হচ্ছে, এটা কিন্তু একটা, মানে এই ঢেউ, মানে উলম্বভাবে একটা ছন্দবদ্ধ ঢেউ তৈরি করছে, এটাকে আমরা বলছি সি ওয়েভ বা সমুদ্র তরঙ্গ। এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে, তার আগে আমরা একটু জেনে নিই যে এটা কোথায়, এটার মানে ব্যাপারটা কি রয়েছে। দাঁড়াও এক সেকেন্ড।
তার আগে আমরা সমুদ্র তরঙ্গ তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র তরঙ্গ যত উপকূলের দিকে যাচ্ছে, দেখো যত এই দিকে যাচ্ছে, এই যে ঢেউ বয়ে 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 যখন এদিকে যাচ্ছে তখন কি হচ্ছে, তার গভীরতা কমতে থাকছে। তাহলে আমি বলতে পারি যে যত উপকূলের দিকে যাবে, উপকূলের দিকে এগোয়, তত কি হচ্ছে, গভীরতা কমতে থাকবে। ঠিক আছে, তত গভীরতা কমতে থাকে। আর কি হতে পারে, বড় ঢেউগুলো কি করছে, তীরে এসে আছড়ে পড়ছে। বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে, বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। তরঙ্গগুলো মানে ঢেউগুলো কি হচ্ছে, উলম্বভাবে যাচ্ছে, উলম্বভাবে। তাহলে তরঙ্গ জল কিন্তু অনুভূমিক মানে সমান্তরালে, মানে এই দিকে, ঠিক আছে, সমান্তরালে। ঢেউ কখনো ওই দিকে হয় না, ঢেউ সবসময় ওপরের দিকে যায়। ঠিক আছে, তো অনুভূমিকভাবে স্থানান্তরিত হয় না। তাহলে সমুদ্র তরঙ্গের বেসিক কনসেপ্টটা কিন্তু বোঝা গেছে। এরপরে আসবো সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্যটা রয়েছে। পার্থক্য এটাই রয়েছে, প্রথমে দেখো প্রকৃতি, এর প্রকৃতিটা কিরকম হয়, নির্দিষ্ট পথে নিয়মিতভাবে একমুখী প্রবাহ হয়। সমুদ্র স্রোত সংজ্ঞাতেই আমরা পড়ে এসেছিলাম যে এটা নির্দিষ্ট পথে হয় এবং নিয়মিতভাবে হয়, রেগুলারিটি মেনটেন করে হয়, সেটা হচ্ছে একমুখী প্রবাহ, এটাকে আমরা বলছি সমুদ্র স্রোত। আর সমুদ্র তরঙ্গ জলপৃষ্ঠের ওপরে, জলপৃষ্ঠ যে রয়েছে, এই ধরো জল রয়েছে, এর ওপরে যে ঢেউ তৈরি হয় ছন্দবদ্ধভাবে, যেটা ওঠানামা করে, সেটাকে আমরা বলি সমুদ্র তরঙ্গ। এই হচ্ছে আমাদের প্রকৃতি। উৎপত্তি কি হয়, সমুদ্র স্রোত বায়ুপ্রবাহ, আমি আগেই বলেছি কি কি কারণে ঘটে, সমুদ্র স্রোত কেন ঘটে, আমি বলেছিলাম বিভিন্ন প্রাকৃতিক কারণ, যেমন বায়ুপ্রবাহ, যেমন উষ্ণতা, পৃথিবীর আবর্তন ও করিওলিস বল, লবণতা, ঘনত্ব ইত্যাদি কারণে সমুদ্র স্রোত হয়ে থাকে। আর সমুদ্র তরঙ্গটা কেন হয়, সমুদ্র তরঙ্গ কিন্তু মেনলি হয়ে থাকে বায়ু প্রবাহের কারণেই, বায়ু প্রবাহের কারণেই শুধুমাত্র সমুদ্র তরঙ্গ ঘটে, এর বাইরে কিন্তু ঘটে না। নেক্সট কি রয়েছে, প্রবাহ অঞ্চল, সমুদ্র স্রোত কোথায় কোথায় দিয়ে বয়ে চলে, এটা তো আমি প্রথমেই বলেছি যে সমুদ্র স্রোত সমুদ্রের উপরিভাগেও হয়, যেটাকে আমরা বলি পৃষ্ঠ স্রোত, আর সমুদ্রের তলা দিয়েও হয়, যেটাকে আমরা বলি গভীর স্রোত, গভীর সমুদ্র স্রোত বা অন্ত সমুদ্র স্রোত। তাহলে উভয় অঞ্চল দিয়েই সমুদ্র স্রোত কিন্তু হয়। আর সমুদ্র তরঙ্গ কিন্তু ভেতর দিয়ে যায় না, এটা শুধুমাত্র সমুদ্রের উপরিভাগেই হয়। দেখো সমুদ্র জলতলের ওপর দিয়েই বয়ে যায়। তাহলে সমুদ্র তরঙ্গ, আমি কি এখানে যখন পড়ালাম আমি কি একবারও বললাম সমুদ্র তরঙ্গ এই নিচ দিয়ে যায়, সমুদ্র তরঙ্গের ব্যাপার কিন্তু নিচে কোথাও কিছু নেই, সেখানে শুধুমাত্র সমুদ্র স্রোত যায়, জলের নিচ দিয়ে যে প্রবাহটা হয় সেটা শুধুমাত্র সমুদ্র স্রোত। সমুদ্র তরঙ্গ মনে রাখবে শুধু একটাই হয়, সেটা হচ্ছে জলের উপরে। তুমি খালি দীঘার নামটা মনে রাখবে, দীঘায় যাই বা পুরীতে যাই আমরা, ঢেউয়ের কাছে সমুদ্রের জলে স্নান করি, আনন্দ করি, ওখানে গিয়ে ওই যে ঢেউ ওঠানামা করছে ছন্দবদ্ধভাবে এবং উলম্বভাবে, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্র তরঙ্গ সবসময় জলের উপরেই হয়, এটা কখনো নিচে হয় না। আর সমুদ্র স্রোত সেটা উপরেও ঘটতে পারে, নিচেও ঘটতে পারে, মানে দুটো অঞ্চলেই হয়। বোঝা গেছে। নেক্সট কি রয়েছে, চরিত্র, এটা কি করছে, উপকূল রেখার সঙ্গে প্রায় সমান্তরালে বয়ে যায়, উপকূল রেখা যেদিকে যাবে প্রায় মানে প্যারালাল ওয়েতে বয়ে যায়। আর এটা কি রয়েছে, উপকূল রেখায় প্রায় সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আঘাত করে, এসে সে তীরে এসে আছড়ে পড়ে, তাই তো। এর কি রয়েছে, প্রভাবের ফলে, এর প্রভাব কি, সমুদ্র স্রোত উপকূলের যে জলবায়ু, এই সমুদ্র স্রোত কিন্তু নিয়ন্ত্রণ করে জলবায়ুকে, মানে কোথায় বৃষ্টি হবে, কোথায় খরা হবে, কোথায় কি ব্যাপার হবে, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে সমুদ্র স্রোতের কারণে। আর সমুদ্র স্রোত কি কারণে ঘটে, বায়ু প্রবাহের কারণে মেনলি ঘটে, বায়ু প্রভাবের কারণে, আরও অনেক কারণ রয়েছে। আর সমুদ্র তরঙ্গ কি, উপকূলের ভূমিভাগের পরিবর্তন ঘটায়, উপকূলে যে ভূমিভাগ সেই ভূমিভাগের কিন্তু পরিবর্তন ঘটায়। বোঝা গেল, এই হচ্ছে আমার সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য।
ডিফারেন্স কী ছিল সেটা কিন্তু বলে দিলাম। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কি কারণ রয়েছে? সমুদ্র স্রোত সৃষ্টির দুটো কারণ রয়েছে, দুটি কারণ রয়েছে। কি কারণে ঘটে? দুটি কারণ রয়েছে। কি কারণে ঘটে? কি কারণে ঘটে? প্রথম কারণ হচ্ছে উৎপত্তিগত কারণে, তার মানে উৎপত্তির ধরন বা উৎপত্তির কারণ। আরেকটা হতে পারে সেটা হচ্ছে সমুদ্রের দিক পরিবর্তন। সমুদ্রের দিক পরিবর্তন কারণ। তাহলে প্রথম কারণ হচ্ছে উৎপত্তির কারণ, সমুদ্র স্রোত যে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির যে উৎপত্তি রয়েছে সেই উৎপত্তির কারণে হতে পারে। আরেকটা হতে পারে সমুদ্র স্রোত তো বিভিন্ন দিকে বয়ে যাচ্ছে, এই দিক পরিবর্তনের জন্য কিন্তু এই সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। তাহলে দুটো কারণ হতে পারে। প্রথম যে পার্ট রয়েছে উৎপত্তির কারণ, আমরা এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। উৎপত্তির কারণ, প্রথম কারণ কি রয়েছে? বায়ুপ্রবাহ। মেন কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। এই সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণই হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ কি রয়েছে? বলছে নিয়ত বায়ুপ্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। তুমি বলবে এই নিয়ত শব্দটার অর্থ কি? নিয়ত মানে হচ্ছে সারা বছর নিয়ম মেনে যেটা হয় সেটাকে আমরা বলি নিয়ত। তাহলে এই নিয়ত বায়ুপ্রবাহ এর কারণ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। নিয়ত বায়ুপ্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। একটু দেখে নিই যে এটার ব্যাপারটা কি হচ্ছে। আমরা যদি একটা ছবি আঁকি, এখানটাতেই ছবিটা আঁকছি, ধরো দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানটাতে আমি আঁকলাম। এই হচ্ছে আমার সমুদ্র, এই হচ্ছে আমার সমুদ্র, ঠিক আছে? এখানে আমার সমুদ্র স্রোত বইছে, এটা আমার সমুদ্র স্রোত যাচ্ছে। এখানে এই যে বায়ুপ্রবাহ যাচ্ছে, ঠিক আছে, এই যে বায়ুপ্রবাহ যাচ্ছে, সাপোজ এদিক থেকে এদিকে যাচ্ছে, উপরিভাগ দিয়ে যেটা যাচ্ছে, এই যে বায়ুপ্রবাহ হচ্ছে, এই হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে ওই দিক দিয়ে বইবে, ওই দিকে যাবে, বা এটা যেদিকে যাচ্ছে বায়ুপ্রবাহ এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে সমুদ্র স্রোতও কিন্তু এদিকেই বইবে, এইদিকেই বইবে, ঠিক আছে? এটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। এর আর কি বৈশিষ্ট্য রয়েছে? বায়ুর মাত্র 24% শক্তি, মানে বায়ুটা যে বইছে তার যে একটা শক্তি রয়েছে, সেই শক্তির মাত্র 2.4% শক্তি এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, মানে উৎপত্তির কারণ ঘটায়, ঠিক আছে? মাত্র 2.4% শক্তি সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। বায়ুর বেগ যদি 50 কিমি/আওয়ার হয়, বায়ুর যে বেগ, তার যে গতিবেগ, সেটা যদি 50 কিমি মানে ঘন্টায় যদি 50 কিমি হয়, তাহলে স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ হবে 1 থেকে 2 কিমি/আওয়ার, ঠিক আছে? স্রোতের বেগ হবে 1 থেকে 2 কিমি/আওয়ার। বোঝা গেল? আমাদের 3টে মহাসাগর রয়েছে, একটা হচ্ছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর। এই 3টে মহাসাগরে আমরা যে বায়ুমণ্ডল চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি যে বায়ু প্রবাহ, ঠিক আছে, আয়ন বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু রয়েছে, মেরু বায়ু রয়েছে, এর কি কি ব্যাপার এগুলো কিন্তু অলরেডি আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারে পড়া আছে। তো এইগুলোও কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। এই 3টে মহাসাগরে যে আয়ন বায়ু, যে পশ্চিমা বায়ু, মেরু বায়ু রয়েছে, এগুলো কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। অ্যাকচুয়াল কি হচ্ছে, বায়ুপ্রবাহটা কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। বায়ুপ্রবাহ, ধরো আমি যদি খুব সহজ করে বোঝাই, এখন ধরো তুমি সমুদ্রে না, তুমি ধরো পুকুরে স্নান করতে নেমেছো। আমরা অনেকেই আছি সাঁতার কাটতে জানি, আবার অনেকেই আছে সাঁতার কাটতে জানি না, কিন্তু আমরা প্রসেসটা জানি যে কিভাবে সাঁতার কাটতে হয়। এটা আমরা কম বেশি সবাই দেখেছি, না সাঁতার কাটতে জানলেও আমরা কিন্তু দেখেছি। সাঁতারে কি করে? জলকে এধার থেকে এধারে ঠেলে দেয়। তুমি সাঁতার যখন সামনের দিকে এগোবে, তুমি জল এদিকে এদিকে ঠেলছো, মানে তুমি জলের চাপ দিয়ে জলটাকে এই দিকে সরিয়ে দিচ্ছ। তো তুমি যেই দিকে হাতটা নিয়ে জলটা সরাচ্ছ, জলটাও কিন্তু সেই দিকেই সরে যাচ্ছে। বায়ুপ্রবাহ হচ্ছে সেটাই, যেই দিকে বায়ুপ্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত কিন্তু সেই দিকেই বইছে। এটা হচ্ছে বেসিক জিনিস।
একদম মনে রাখার হচ্ছে একটা সোজা উপায় যে বায়ুপ্রবাহ কি, সেটা কোন দিকে বইছে কিভাবে বুঝবো। যেদিকে বায়ুপ্রবাহ যাচ্ছে, যেদিকে চাপ দিয়ে যাচ্ছে, সেদিকটাই হচ্ছে আমাদের সমুদ্র স্রোত ঘটছে। তুমি জল দিয়ে প্রেসার দিয়ে এদিকে সরিয়ে দিচ্ছ, চাপ দিয়ে জল কি করছে, সেই দিকেই সরে যাচ্ছে, সেই দিকেই সরে যাচ্ছে। তো তো সেম হচ্ছে বায়ুপ্রবাহ হচ্ছে এটাই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। মেন কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। নেক্সট আসবো পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল। পৃথিবীর আবর্তনের ফলে কি হচ্ছে, কোরিওলিস বল তৈরি হচ্ছে। কোরিওলিস বলে কি হচ্ছে, যেটা উত্তর গোলার্ধ, সেখানে বায়ু কি করছে, ডান দিকে বেঁকে যাচ্ছে। আমি একটা ছবি আঁকি। ধরো আমি তোমাদেরকে বললাম যে এই হচ্ছে আমার পৃথিবী, বেশি বড় হয়ে গেল। এই হচ্ছে আমার পৃথিবী। এর এর এই অঞ্চলটা কি রয়েছে, এটা আমার নিরক্ষীয় রেখা। না, এটা করে টানবো না, একটু ভালো করে আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, আমার এই অঞ্চলটা কি রয়েছে, এটা রয়েছে আমার উত্তর মেরু। উত্তর মেরু। আর এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, তাই তো। এটা উত্তর মেরু, এই অঞ্চলটা উত্তর মেরু, এটা আমার দক্ষিণ মেরু। পৃথিবী তো ঘুরছে, পৃথিবী আবর্তিত হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে, ধরো এই দিক থেকে একটা বায়ুপ্রবাহ হচ্ছে, আর এই দিক থেকেও কিন্তু একটা বায়ুপ্রবাহ হচ্ছে। এই উত্তর মেরু থেকে যে বায়ুপ্রবাহ আসছে, এ সোজা না গিয়ে কি করছে জানো তো, এই দিকে বেঁকে যাচ্ছে, ডান দিকে বেঁকে যাচ্ছে। আর এটাও সেম, এ সোজা না গিয়ে কি করছে, এ সোজা না গিয়ে এই দিকে বেঁকে যাচ্ছে, এই দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, যা বাবা, একটা তীর চিহ্ন আঁকতে পারিনি, কি রে বাবা। ঠিক আছে, এই দিকে বেঁকে যাচ্ছে, থামো থামো থামো। সোজা না গিয়ে ওই দিকে বেঁকে যাচ্ছে। সোজা না গিয়ে সে এই দিকে বেঁকে যাচ্ছে। এই যে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এটা আমার উত্তর গোলার্ধ। এই অঞ্চলটা কোথায়, এই অঞ্চলটা, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে আমার উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে আমার কি, দক্ষিণ গোলার্ধ। তাহলে পৃথিবীর আবর্তন হচ্ছে, পৃথিবীর আবর্তন হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে কোরিওলিস বল তৈরি হচ্ছে, কোরিওলিস বল হচ্ছে। কোরিওলিস বল এবার কি করছে, কোরিওলিস বল এবার কি করছে, কোরিওলিস বল করছে এটাই, সে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে বায়ু প্রবাহকে কোন দিকে বাঁকাচ্ছে, সে বায়ু প্রবাহকে ডান দিকে, ডান দিকে বেঁকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে কি করছে, দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে সে কি করছে, বাম দিকে বেঁকে যাচ্ছে। দেখো ভালো করে ছবিটা। দেখো কি করছে, সে এই দিক থেকে আসছে, এই উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ এই দিক থেকে এইদিকে হচ্ছে বায়ু প্রবাহ,
এদিক থেকে এদিক হচ্ছে, কিন্তু পৃথিবী যেহেতু আবর্তিত হচ্ছে, কোরিওলিস বল তৈরি হয়ে গেছে, তখন কি হচ্ছে, বায়ুপ্রবাহ এই দিকে বেঁকে যাচ্ছে, মানে ডান দিকে বেঁকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে যখন যাচ্ছে এদিক থেকে এদিকে, সে সোজা না গিয়ে কি করছে, বাম দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। এটাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল, যেটার নাম, যেটাকে আমরা বলছি ফেরেলের সূত্র। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলছি ফেরেলের সূত্র। এটার প্রভাবেও কিন্তু সমুদ্র স্রোত হচ্ছে, পৃথিবী আবর্তন হচ্ছে, কোরিওলিস বল তৈরি হচ্ছে, উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু কিন্তু বাম দিকে বেঁকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু সমুদ্র স্রোত তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি, এই যে এই জিনিসটা, এই কনসেপ্টটা, যেটা উত্তর গোলার্ধে বায়ু বেঁকে যাচ্ছে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বেঁকে যাচ্ছে বাম দিকে, এই জিনিসটাকে আমরা বলি ফেরেলের সূত্র। বোঝা গেল? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। সমুদ্র জলের উষ্ণতা, এখন তুমি বলবে এটা আবার কি ব্যাপার, যে সমুদ্র জলের উষ্ণতাটা আবার কি ব্যাপার? এটার একটা ব্যাপার রয়েছে। চলো ছবিটা আঁকা যাক, ছবিটা দিয়ে বোঝানো যায়। এখানে কি হচ্ছে, ধরো এই আমার সমুদ্র, ঠিক আছে, এই আমার সমুদ্র রয়েছে, ঠিক আছে, এই আমার সমুদ্র রয়েছে। সূর্য মামা কি করছে, এখানে আছে, সূর্য মামা এখানে আছে, ঠিক আছে, এখানে আছে। সে কি করছে, সে এই যে জলটা, সে লম্বভাবে কিরণ দিচ্ছে, সে লম্বভাবে কিরণ দিচ্ছে, কোথায় কিরণ দিচ্ছে, এই এই এলাকাটায় কিরণ দিচ্ছে। সে লম্বভাবে কিরণ দিলে কোথায় হবে, এখানে কিরণ দিচ্ছে। এটা কোন অঞ্চল, সূর্য যেখানে লম্বভাবে কিরণ দেয় সেটাকে কোন অঞ্চল বলি, নিরক্ষীয় অঞ্চল। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলছি নিরক্ষীয় অঞ্চল, এই অঞ্চলটা আমাদের নিরক্ষীয় অঞ্চল। এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে কি হচ্ছে, এই জায়গার উষ্ণতা, এইখানে যে জলের উষ্ণতা সেটা বেড়ে যাচ্ছে, কারণ অধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই জলের উষ্ণতা এখানে বেড়ে যাচ্ছে। যখন সূর্য কি করছে, ধরো সূর্য কি করছে, তির্যকভাবে কিরণ দিচ্ছে, যখন সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে মানে এই এলাকাটায় কিরণ দিচ্ছে, তখন কি করছে, এখানে যেই টেম্পারেচারে সূর্য কিরণ দেবে, এখানে তির্যকভাবে কিরণ দিলে তো একইভাবে উষ্ণ পাবে না, কম উষ্ণ হবে, কম উষ্ণ হবে। তো এখানে কি হবে, কম উত্তপ্ত হবে, সেখানের জল কম উত্তপ্ত হবে, তাই তো, কম উত্তপ্ত হবে। তাহলে এই যে মানে জলের, সমুদ্র জলের যে উষ্ণতার তারতম্য কিন্তু এইভাবেই মেনটেন হয়। ঠিক আছে, কিভাবে হয়, যে সূর্য যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে সেই জলের উষ্ণতা কিন্তু অধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেই জলটা কিন্তু আর কি বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে, উষ্ণতা বেশি হচ্ছে, ফলে তোমার কি হচ্ছে, উষ্ণতা বেশির ফলে সেখানে অধিক উত্তপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু যত নিরক্ষীয় অঞ্চলকে ছেড়ে, দেখো নিরক্ষীয় অঞ্চল ছেড়ে যখন সে মেরুর দিকে যাচ্ছে তখন সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, নিরক্ষীয় অঞ্চল থেকে যখন মেরুর দিকে যাচ্ছে তখন সূর্য কি করছে, তির্যকভাবে কিরণ দিচ্ছে, ফলে ওখানে উষ্ণতা বাড়বে না কমবে, কমবে, কারণ এই তো দেখো না তির্যকভাবে কিরণ দিচ্ছে, তির্যকভাবে কিরণ দিলে উষ্ণতা সেখানে কমবে। তাহলে আমরা এটা লিখতে পারি ঠিক এইভাবে, আমরা যদি এটা তীর চিহ্নের সাহায্যে জিনিসটাকে লিখি, তো নিরক্ষীয় অঞ্চল থেকে, নিরক্ষীয়, নিরক্ষীয় বা নিরক্ষ রেখা লিখে দাও সব থেকে বেস্ট, নিরক্ষ রেখা থেকে যখন মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে তখন উষ্ণতা বাড়বে না কমবে, মেরুর দিকে উষ্ণতা বেশি হয় না কম হয়, মেরুর দিকে উষ্ণতা সব সময় কম হয়। এই যে দেখো মেরুর দিকে সূর্য রশ্মি দিচ্ছে, এখানে উষ্ণতাটা কমবে, যদি লম্বভাবে দিত কিরণ তাহলে উষ্ণতা অনেক বেশি হতো। বোঝা গেল? আর সূর্য যখন নিরক্ষ রেখায়, সূর্য যখন নিরক্ষ রেখায় বা নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে যখন লম্বভাবে কিরণ দিবে, লম্বভাবে কিরণ দেবে, তখন সেখানের উষ্ণতা কি হবে, সেখানের উষ্ণতা বাড়বে, সেখানের উষ্ণতা বৃদ্ধি পাবে, উত্তপ্ত হবে সেই এলাকাটা। বোঝা গেল? তাহলে সমুদ্র জলের যে উষ্ণতার তারতম্যের কারণে কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে, এটুকু বোঝা গেল।
এই ভিডিও দেখার ফলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা এই ভিডিও দেখে খাতায় লিখে লিখে যদি প্রত্যেকটা কনসেপ্ট বোঝো এবং ক্লিয়ার করো, তাহলে কিন্তু খুব সুন্দর করে তোমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে। পরীক্ষার সময় ভুলে গেছি, আমার মুখস্থ নেই, আমার মনে পড়ছে না জিনিসটা কি রয়েছে, সেই জিনিসটা কিন্তু আর হবে না। তাই প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো। আমি যতদূর দেখেছি, আমি যতদূর জানি, ইউটিউবে ডব্লিউবি বোর্ডের এই ভূগোলের এই চ্যাপ্টারটাকে বলো, এত সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে এখনো পর্যন্ত কিন্তু কেউ তোমাদেরকে করায়নি। তাই আমি বলবো এই ভিডিওটা তুমি অনেক মানে তোমার বন্ধু বান্ধব সবার মাঝখানে ছড়িয়ে দাও, যাতে সবাই এটাকে শিখতে পারে, বুঝতে পারে। বুঝে গেল? তো চলো, নেক্সট পয়েন্ট হচ্ছে সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব। সমুদ্রের জলের যদি লবণতা বাড়ে, তাহলে সেই জলের ঘনত্বও বাড়বে, মানে সেই জল ভারী হয়ে যাবে। কিছুই বুঝলাম না, কি করে বুঝবো? মনেই থাকবে না কখন লবণতা বাড়ছে, কি তখন কমবে না বাড়বে, এত কিছু কনসেপ্ট কি করে বুঝবো? আমি বলে দিচ্ছি। ধরো তুমি দুটো গ্লাস নিলে, ঠিক আছে? দুটো গ্লাস নেবে, আজকেই বাড়িতে পরীক্ষা করে দেখবে, ঠিক আছে? দুটো গ্লাস নেবে, দুটো গ্লাসে জল নেবে, ঠিক আছে? দুটো গ্লাস নেবে, দুটো গ্লাসে, আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা আঁকছি, তোমরা কিন্তু কেউ পরীক্ষার সময় এটা আঁকবে না, ঠিক আছে? দুটো গ্লাস নাও, ঠিক আছে? দুটো গ্লাস নাও, আমি একটা গ্লাস নিলাম, এই একটা গ্লাস নিলাম। আবার বলবে একটা ছোট একটা বড় হয়ে গেছে, দাঁড়াও ভালো করে আঁকি। দুটো গ্লাস নিলাম, ঠিক আছে? ধরে নাও দুটো গ্লাস আমার সেম সাইজ রয়েছে, দুটোতেই আমি সেম পরিমাণে জল দিয়েছি, সেম পরিমাণে জল দিয়েছি, ঠিক আছে? এটা আমি জল দিয়েছি। একটা গ্লাসে আমি প্লেন জল রেখেছি। লবণতা মানে লবণ, আমাদের বাড়িতে সবার বাড়িতে নুন রয়েছে, তো সবাই কি করো, এক্ষুনি নুনটাকে একটাতে দিয়ে দাও, একটাতে গুলিয়ে দাও, ঠিক আছে? একটাতে গুলিয়ে দাও, ঠিক আছে? আমি এটাতে জলের সাথে নুন গুলিয়ে দিলাম, এটাতে জলের সাথে নুন গুলিয়ে দিলাম। ফলে এই জলের লবণতা বেশি এবং ঘনত্বও বেশি হবে। আর এই জলে কি হচ্ছে, লবণ নেই, তাহলে ঘনত্ব কি হবে, কম হবে। এই জলটা অনেক ভারী হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি, জলটা অনেক ওয়েট হয়ে গেছে, ভারী হয়ে গেছে, তো এটা আমার ঘনত্ব বেশি, তাহলে লবণতা বেশি হলে ঘনত্বও বেশি হবে। লবণতা কম থাকলে আমার ঘনত্বও কম থাকবে। একদম সোজা জিনিস। এর ফলেও কিন্তু আমাদের সমুদ্র স্রোত হচ্ছে। তাহলে লবণতা যদি সমুদ্র জলে বেশি হয়, তাহলে কি হবে, ঘনত্বও কিন্তু বেশি হবে। এই যে আমাদের এই ট্রিক। আর যদি লবণতা কম হয়, তাহলে ঘনত্ব কি হবে, ঘনত্ব হবেই না, ঘনত্ব নেই কিছু, হালকা হবে। নুন দিয়ে দিয়েছি, সেই জলটা আমার ভারী হয়ে গেছে। বুঝে গেল? তাহলে এর প্রভাবেও কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটছে। আর কি কারণ রয়েছে? হিমবাহর গলন বা বরফের গলন রয়েছে, বৃষ্টিপাত আর বাষ্পীভবন। ধরো যেখানে শীতপ্রধান অঞ্চল বা যেখানে প্রচুর ঠান্ডা, ঠিক আছে, সেখানে কি হচ্ছে, বরফ তৈরি হচ্ছে, হিমশৈল যেটাকে আমরা বলি, হিমশৈল বা বরফ। সেই বরফটা গলে গিয়ে কিসে রূপান্তরিত হচ্ছে, বরফটা গলে গিয়ে তো জলেই রূপান্তরিত হচ্ছে আমার, বরফ গলে গিয়ে আমার জলে রূপান্তরিত হচ্ছে। তাহলে সেই ধরো এই একটা অঞ্চল আমার, এই একটা অঞ্চল আর এই একটা অঞ্চল, এটা আমার বরফ মানে শীতল অঞ্চল, এটা আমার উষ্ণ অঞ্চল। এই শীতল অঞ্চলে কি হচ্ছে, বরফ রয়েছে, বরফটা গলে গিয়ে কি হচ্ছে, জল হয়ে যাচ্ছে। ফলে সমুদ্র জলতলের যে লেভেল, সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। জলতল এখানে ছিল, বরফের জল মানে গলে গলে গিয়ে সমুদ্র জলতলের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবার এর যে হাইট এই দুটো ধরো সমতা নেই, মানে লেভেলে নেই, আপ ডাউন রয়েছে। তো জলের সমতাকে কি করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে, সমান করতে হচ্ছে। এই জলের সমতা রক্ষার জন্য কিন্তু জল কি করছে, নিম্ন অক্ষাংশের দিকে, মানে এটা তো আমার নিচু রয়েছে, এটা তো উঁচু, নিম্ন অক্ষাংশের দিকে বয়ে যাচ্ছে। এর প্রভাবেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো এই তো আমার, দাঁড়াও, এই হচ্ছে আমার এলাকা। আমি আবারও বলছি, এখানে আমার সূর্য লম্বভাবে কিরণ দিলে সেখানটা বেশি উষ্ণ, আবার যখন তির্যকভাবে মেরুতে কিরণ দিচ্ছে তখন সেটা কম উষ্ণ। এবার এই দুটো এলাকা বেশি শীতল রয়েছে, বেশি শীতল। এই জায়গাটা কি হচ্ছে, এই দুটো এলাকা বেশি শীতল আর এই জায়গাটা উষ্ণ, ঠিক আছে? এই জায়গাটা উষ্ণ। এটা আমার রয়েছে উত্তর মেরু আর এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু।
এই দুটো জায়গা উষ্ণ। এবার এই দুটো জায়গার জলতল যখন বরফ গলে 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 পড়ছে, তখন কি হচ্ছে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। উচ্চতা কি করছে, যখন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, জল কি করছে, নিম্ন অক্ষাংশের দিকে বইছে। যখন নিম্ন অক্ষাংশের দিকে বইছে, তখন কি করছে, সেখানের উষ্ণতা কিন্তু, এই উষ্ণতা নয়, সমতা যখন বয়ে যাচ্ছে, তার প্রভাবে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, লিখে দিচ্ছি জিনিসটা, দেখো। মেরু অঞ্চলে কি হচ্ছে, মেরু অঞ্চলে কি হচ্ছে, বরফ গলন হচ্ছে, মানে বরফ গলছে। ফলে কি হচ্ছে, বরফ গলছে, ফলে কি হচ্ছে, বাষ্পীভবন বাড়ছে না কমছে, বাষ্পীভবনের হার কিন্তু সেখানে কম। মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সেখানে বাষ্পীভবন কি করে হবে, বাষ্পীভবন হার কমবে তো, ঠিক আছে, বরফ গলে যাচ্ছে, তো বাষ্পীভবনের হার সেখানে কমছে। এই বরফ গলনের ফলে কি হচ্ছে, বরফ গলনের ফলে কি হচ্ছে, বরফ গলনের ফলে, দাঁড়াও, বরফ গলনের ফলে কি হচ্ছে, জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জলের নয়, জলতলের লিখি, তাহলে জিনিসটা শুনতে ভালো লাগে। জলতলের উচ্চতা কি করছে, বৃদ্ধি পাচ্ছে, জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, সমুদ্রের জল কি করছে, নিম্ন অক্ষাংশের জন্য জলের সমতা, মানে ব্যালেন্স ঠিক রাখার জন্য, ঠিক আছে, সমতা রক্ষার জন্য, সমতা রক্ষার জন্য জল কি করছে, নিম্ন অক্ষাংশের দিকে বয়ে যাচ্ছে, অক্ষাংশের দিকে বয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেটা নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম, এটা তো আমার হচ্ছে যে কোথাকার জন্য, এটা তো মেরু অঞ্চলের ব্যাপার, এটা তো আমরা বুঝলাম। তাহলে নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে কি হচ্ছে বলছি, না 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, বলছি, এটাকে একটু ছোট করে নিই, নাহলে আমার লিখতে গুলোবে না, ঠিক আছে। এটা তো আমার গেল মেরু অঞ্চল। এবার নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলটা বলে দিই। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, এখানে কি হচ্ছে, বৃষ্টিপাত ঘটছে। এর ফলে কি হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে না কমছে, বাষ্পীভবনের হার কিন্তু সেখানেও কমছে, বাষ্পীভবনের হার কিন্তু সেখানেও কমছে। কিন্তু যখন মধ্য অক্ষাংশে কি করছে, বৃষ্টিপাত, সেখানে বৃষ্টিপাত কি কম, এটা হচ্ছে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে হচ্ছে এখানে বাষ্পীভবন কি হচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো বাষ্পীভবনের হার এখানে বেশি হচ্ছে, এখানে বাষ্পীভবন কি হচ্ছে, বেশি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল থেকে এখানটা তো লিখতে কুলোবে না, এক্ষেত্রে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল থেকে স্রোত, সমুদ্র স্রোত, বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, সমুদ্র স্রোত মধ্য অক্ষাংশের দিকে বইছে, মধ্য অক্ষাংশের দিকে বয়ে যাচ্ছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেখানে কি হচ্ছে, বৃষ্টিপাত বেশি ফলে সেখানে বাষ্পীভবন হার কিন্তু কমে যাচ্ছে। যখন মধ্য অক্ষাংশে যাচ্ছি, সেই মধ্য অক্ষাংশে কিন্তু বৃষ্টিপাত কম হচ্ছে, ফলে বাষ্পীভবন বেশি হচ্ছে। এক্ষেত্রে কি করছে, নিরক্ষীয় অঞ্চল থেকে সমুদ্র স্রোত মধ্য অক্ষাংশের দিকে বয়ে যাচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে আমার সমুদ্র স্রোত সৃষ্টির উৎপত্তির কারণ। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী যেটা রয়েছে, সমুদ্রের দিক পরিবর্তন। দুটো কারণ পড়েছিলাম, একটা উৎপত্তির কারণ, একটা দিক পরিবর্তন। দিক পরিবর্তনের প্রথম পয়েন্ট রয়েছে উপকূলের আকৃতি। এটা আবার কি, ধরো সমুদ্র স্রোত বইছে, ঠিক আছে, সমুদ্র স্রোত বয়ে যাচ্ছে, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, এই আমার সমুদ্র স্রোত বয়ে যাচ্ছে, ঠিক আছে, সমুদ্র স্রোত বয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটায় ধরো আমার একটা কি রয়েছে, একটা অন্তরীপ রয়েছে, এই একটা অন্তরীপ রয়েছে, ঠিক আছে, এটা আমার একটা অন্তরীপ রয়েছে। এবারে বায়ু প্রবাহ কি করছে, আমার এদিক থেকে এদিকে বইছে,
বায়ু প্রবাহ আমার এদিক থেকে এইদিকে বইছে, এখানে যখন আসছে সে তো আর যেতে পারছে না, এই অন্তরূপে বাধা পেয়ে যাচ্ছে, অন্তরূপে আর যেতে পারছে না, বাধা পেয়ে যাচ্ছে। এবারে কি করছে, বায়ু প্রবাহ এই দিকে বেঁকে যাচ্ছে, এদিকে বায়ু প্রবাহ এই দিকে বেঁকে যাচ্ছে, এই দিকে বেঁকে যাচ্ছে, বিভিন্ন শাখায় ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই দিক পরিবর্তন মানে উপকূলের আকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে কি হচ্ছে, প্রবাহ পথে, সমুদ্র স্রোতের প্রবাহ পথে যদি কোনো উপকূল ভাগে কোনো দ্বীপপুঞ্জ থাকে তাহলে সমুদ্র স্রোত দিক পরিবর্তন ঘটায় এবং সেটা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। এক্ষেত্রে দেখো দুটো শাখায় ভাগ হয়ে গেছে, উদাহরণ আমি একটা দিয়েছি, নিরক্ষীয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত বাজের অন্তরীপে বাধা পেয়ে কিন্তু দুটি শাখায় ভাগ হয়েছে। ঠিক আছে, এই ছবিটা তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ছবিটা তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল জিনিসটা, ব্যাপারটা কি হচ্ছে, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ঋতু পরিবর্তন। এটা কি ঋতু পরিবর্তন? কি ঋতু পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কোথাও যে সমুদ্র স্রোত, সেই সমুদ্র স্রোতের কিন্তু দিক এবং গতি দুটোরই পরিবর্তন ঘটছে। আর কি হচ্ছে, ভারত মহাসাগরে পশ্চিমা বায়ু, মৌসুমী বায়ুর আগমনে কি হচ্ছে, সমুদ্র স্রোত দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে, সমুদ্র স্রোত এই দক্ষিণ থেকে উত্তর দিকে বইছে, সমুদ্র স্রোত দক্ষিণ থেকে উত্তর দিকে বইছে। এটা কোথায়, ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর আগমনের ফলে। 3 নম্বরে যেটা রয়েছে, শীতকালে মৌসুমী বায়ু প্রত্যাগমন করছে, মানে ফিরিয়ে যাচ্ছে মৌসুমী বায়ু, তখন কি হচ্ছে, সমুদ্র স্রোত উত্তর থেকে, এটা ভুল লেখা রয়েছে, এটা হচ্ছে উত্তর থেকে, উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে, মানে তখন আবার এই দিক থেকে এই দিকে বইছে। ঠিক আছে, আর কি রয়েছে, ভারত মহাসাগর ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোত কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই ঋতু পরিবর্তনের কারণেও কিন্তু সমুদ্র স্রোত ঘটে। এই গেল আমার সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ তো আমরা জানতে পারলাম, তাহলে সমুদ্র স্রোতের প্রভাব মানে এই সমুদ্র স্রোতের ফলে কি কি ঘটছে এটাও তো আমাদেরকে জানতে হবে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাবে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সমুদ্র স্রোত যে ঘটছে এর একটা জলবায়ুর উপর একটা প্রভাব পড়ছে, আবার জলবায়ুর পরিবর্তনের উপরও একটা প্রভাব পড়ে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। জলবায়ুর উপর প্রভাবে প্রথম পয়েন্ট রয়েছে উষ্ণতা। এটা আবার কিরকম ব্যাপারটা, চলো বোঝানো যাক এটার ব্যাপারটা কি হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার শীতল অঞ্চল, শীতল অঞ্চল, ঠিক আছে, এটা আমার শীতল অঞ্চল। এটা আমার শীতল অঞ্চল। এখান দিয়ে কি করছে আমার, এটা হচ্ছে আমার উষ্ণ স্রোত, এটা হচ্ছে আমার উষ্ণ স্রোত। এটা হচ্ছে আমার উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতের বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বায়ু প্রবাহ আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে যখন এই উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোত এই শীতল অঞ্চলের উপর দিয়ে যাবে, তো এখানের উষ্ণতা কি করবে, বাড়বে। এর উপর দিয়ে যখন যাচ্ছে, এর উপর দিয়ে যাচ্ছে, তখন এখানের উষ্ণতা কি হবে, শীতল অঞ্চলের উষ্ণতা কি হবে, বাড়বে, উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বেড়ে যাবে। সেম জিনিস যখন উষ্ণ অঞ্চলের উপর দিয়ে, ধরো এটা আমার উষ্ণ অঞ্চল রয়েছে, সাপোজ ধরো এটা আমার উষ্ণ অঞ্চল, উষ্ণ অঞ্চল, এখান দিয়ে যখন আমার এই হচ্ছে, এটা আবার একটা অন্য সমুদ্র স্রোত। ঠিক আছে, দুটো পুরোপুরি আলাদা জিনিস, ঠিক আছে, দুটো পুরোপুরি আলাদা। এটা আমার কি স্রোত রয়েছে, এটা আমার শীতল স্রোত রয়েছে, এটা আমার শীতল স্রোত রয়েছে। ঠিক আছে, এটা আমার শীতল স্রোত রয়েছে। যখন এই শীতল স্রোত এই দিক দিয়ে ধরো বইছে, এই দিক দিয়ে বইছে, এই দিক দিয়ে বইছে, এই উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যখন সে যাচ্ছে, তখন এই উষ্ণ অঞ্চলের উষ্ণতা কি করে যাচ্ছে, কম হচ্ছে। তাহলে উষ্ণতা কি, যখন উষ্ণ স্রোত শীতল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে তখন উষ্ণতা সেই অঞ্চলের বেড়ে যাবে। কোন অঞ্চলের,
শীতল অঞ্চলের উষ্ণতা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ উষ্ণ স্রোত আসছে, তো উষ্ণ স্রোত শীতল অঞ্চলের উপর দিয়ে বইছে, সেই জন্য ওই যে শীতল অঞ্চল তার উষ্ণতা বেড়ে যাবে। যখন আবার শীতল স্রোত সে যখন উষ্ণ অঞ্চলের উপর দিয়ে বইবে তখন সেই অঞ্চলের উষ্ণতা কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক কারণ, এই একটা পয়েন্ট, সেটা হচ্ছে সমুদ্র জলবায়ুর উপরে যে প্রভাব, এর ফলে সমুদ্র স্রোতের প্রভাব পড়ছে। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট, উষ্ণতা। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাত। বৃষ্টিপাত ও তুষারপাত, এটাতে কি হচ্ছে? বৃষ্টিপাত ও তুষারপাত, ধরো এই হচ্ছে আমার, আমি আবারও বলছি, এই হচ্ছে আমার, ধরো এখানটায় আঁকি, বৃষ্টিপাত ও তুষারপাত দুটো জিনিস রয়েছে, দুটো জিনিস বোঝাবো। এই হচ্ছে আমার স্রোত, ঠিক আছে, এই হচ্ছে আমার স্রোত। এটা কি স্রোত রয়েছে বাবু? এটা রয়েছে আমার, ধরো উষ্ণ স্রোত, এটা রয়েছে আমার উষ্ণ স্রোত। এই এলাকাটা হচ্ছে আমার উষ্ণ স্রোত, ঠিক আছে, এই এলাকাটা হচ্ছে আমার উষ্ণ স্রোত। দাঁড়াও, এখানে আমার স্রোত বইছে, এই হচ্ছে এটা আমার উষ্ণ স্রোত। বোঝা গেল? এই যে উষ্ণ স্রোত, এর ওপরে কি হচ্ছে? জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এর উষ্ণ স্রোতের উপর দিয়ে আমরা যদি জল গরম বসাই, তার উপরে তো বাষ্প ওঠে, জলীয় বাষ্প উঠে, তো জল গরম বসালে, জল ফুটালে বাষ্প উঠে, তো তাহলে এই উষ্ণ স্রোতেরও সেম কি হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে। ঠিক আছে, জলীয় বাষ্প ওপর দিকে যাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমার জলীয় বাষ্প, জলীয় বাষ্প। ঠিক আছে, ওপর দিকে যাচ্ছে, জলীয় বাষ্প ওপর দিকে যাচ্ছে। বায়ু প্রবাহ কি করছে? বায়ু প্রবাহ কি করছে আমার? এই দিক থেকে এই দিকে যাচ্ছে, বায়ু প্রবাহ তখন আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই অঞ্চলে কি হচ্ছে? বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই অঞ্চলে কি হচ্ছে? বেশি বৃষ্টিপাত হচ্ছে, বেশি বৃষ্টিপাত হচ্ছে, তাই তো? উষ্ণ স্রোত, সেখানে জলীয় বাষ্প উপর দিকে যাচ্ছে, জলীয় বাষ্পের ফলে সেখানে কি হচ্ছে? বায়ু প্রবাহ হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এই হচ্ছে একটা কারণ, এর উপরে একটা প্রভাব। তুষারপাতের ক্ষেত্রে কি হয়? ধরো এই হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, এটাকে একটু ছোট করে নিই, তাহলে আমার সুবিধা হয়। এটা আমি বুঝলাম। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে শীতল স্রোত। এটাতে কি হয়? ধরো এই হচ্ছে আমার শীতল স্রোত, এই হচ্ছে আমার শীতল স্রোত। ঠিক আছে, এটা আমার কি রয়েছে? এটা আমার রয়েছে শীতল স্রোত, শীতল স্রোত। ঠিক আছে, এটা আমার শীতল স্রোত, শীতল স্রোত। এখানে কি হচ্ছে? শীতল স্রোত, জলীয় বাষ্প তো নেই সেখানে, জলীয় বাষ্প তো নেই। এখানে যখন বায়ু প্রবাহ হচ্ছে, এখানে যখন বায়ু প্রবাহ হচ্ছে, সেখানে কি হচ্ছে? বায়ু প্রবাহ হচ্ছে, এর ফলে কি হচ্ছে? এখানে তুষারপাত তৈরি হচ্ছে, তুষারপাত ঘটছে, তুষারপাত ঘটছে, যেটা আমাদের শীতল অঞ্চলে ল্যাব্রাডর স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে কি হয়? ঝড় ঝঞ্ঝা কুয়াশা তুষারপাত এগুলো ঘটে, তো এ কারণেই ঘটে। ঠিক আছে, এই জন্যই ঘটে শীতল স্রোত, সেখানে কোনো জলীয় বাষ্প আসছে না, সেখানে বায়ু প্রবাহের ফলে, যেখানে বায়ু প্রবাহ নেই, এবং সের ফলে কি হচ্ছে? বায়ু প্রবাহ হচ্ছে এবং সেখানে তুষারপাত হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? উষ্ণ স্রোত, জলীয় বাষ্প রয়েছে, বায়ু প্রবাহ হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ঘটছে। বায়ু প্রবাহ কি হয়? সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, তাই তো? বোঝা গেল? এই হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে জলবায়ুর ওপর প্রভাব। আর কি রয়েছে? আরও রয়েছে মরুভূমির সৃষ্টি। ধরো তুমি ধরো এই হচ্ছে আমার জায়গা। ঠিক আছে, ঠিক আছে, ধরো এইখানে হচ্ছে আমার সমুদ্র স্রোত, এটা আমার স্রোত। এটা কি স্রোত রয়েছে? এটা রয়েছে আমার শীতল স্রোত, এটা রয়েছে আমার শীতল স্রোত। ঠিক আছে, এটা আমার সমুদ্র। তাহলে এখানে যে জলীয় বাষ্প থাকবে না, থাকবে নি? শীতল স্রোতের উপর জলীয় বাষ্প নেই, দেখো শীতল স্রোতের উপর জলীয় বাষ্প নেই, তাহলে জলীয় বাষ্পহীন বায়ু প্রবাহ ঘটবে।
তাহলে জলীয় বাষ্পহীন বায়ুপ্রবাহ ঘটবে। এখান দিয়ে যে বায়ুপ্রবাহটা যাবে, এখান দিয়ে যে বায়ুপ্রবাহটা হবে সেটা কি হবে? জলীয় বাষ্পহীন বায়ুপ্রবাহ, তাই তো? জলীয় বাষ্পহীন বায়ুপ্রবাহ এখান দিয়ে বইছে। এর ফলে কি হচ্ছে, এই যে জলীয় বাষ্পহীন বায়ুপ্রবাহ ঘটছে, এর ফলে কি হচ্ছে, এই যে এখানে আমার স্থলভাগ, এটা আমার হচ্ছে স্থলভাগ ধরে নাও, ঠিক আছে, এটা আমার স্থলভাগ। এখানে কি হচ্ছে, এখানে বৃষ্টিপাত ঘটছে না। এই এলাকায় কি কোনো বৃষ্টিপাত ঘটছে? এখানে কি হচ্ছে, এটা অনাবৃষ্টি ঘটছে, এখানে অনাবৃষ্টি ঘটছে, এখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। জলীয় বাষ্পহীন বায়ুপ্রবাহ হলে সেখানে কি করে বৃষ্টিপাত হয়? সেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে অনাবৃষ্টি হয়। তাহলে এই যে মরুভূমির কোনো আশেপাশের অঞ্চল দিয়ে যদি শীতল স্রোত বয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সেই স্থলভাগ কিন্তু হবে কি? অনাবৃষ্টি। সেজন্য তো সেখানে খরা হয়, সেজন্য তাকে আমরা মরুভূমি বলি। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে তুমি বলতে পারো যে যে শীতল ব্যাঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কালাহারি মরুভূমি, ঠিক আছে, কালাহারি মরুভূমি। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। কুয়াশা ও ঝড় কিরকম ব্যাপারটা রয়েছে, ধরো আমরা এতক্ষণ ধরে দেখে আসছি উষ্ণ স্রোত বইছে, শীতল স্রোত বইছে, সমস্ত কিছু জানলাম। তাহলে এই যে ধরে নাও যে এই আমার উষ্ণ স্রোত বইছে, এখানে আমার কি স্রোত, এটা আমার হচ্ছে উষ্ণ স্রোত। আর ধরে নাও একটু ডিপ কালিটা দিয়ে আমি দেখাচ্ছি, এই সাইডে যেটা বইছে সেটা হচ্ছে আমার শীতল, এটা হচ্ছে আমার শীতল স্রোত। এটার তো কোথাও একটা মিলন ঘটছে, এটার তো কোথাও একটা মিলন ঘটছে, এই অঞ্চলে ধরে নাও মিলন হচ্ছে, এটা হচ্ছে আমার মিলন অঞ্চল। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের এই অঞ্চলটা হচ্ছে আমার মিলন অঞ্চল। মিলন অঞ্চলে কি হচ্ছে, সারা বছর সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে এই অঞ্চলে কি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, এবং ঝড় ঝঞ্ঝা বন্যা বিদ্যুৎ সব কিছু হচ্ছে সব সময়। এই জন্যই তো উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যখন মিলিত হয়ে যায়, সেই অঞ্চলেই তো আমার ঘটে ঝড় ঝঞ্ঝা কুয়াশা বন্যা এগুলো ঘটে, ঠিক আছে। মিলন হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, তাদের সংঘর্ষ চলছে, তাদের সংঘর্ষ চলছে। এর ফলে কিন্তু তোমার সমুদ্র স্রোতের উপর প্রভাব পড়ছে, ঠিক আছে। এই হচ্ছে একটা কারণ, বোঝা গেল। নেক্সট যেটা পড়বো, তাহলে এটা কোথায় হয়, শীতল ল্যাব্রাডার স্রোত। শীতল ল্যাব্রাডার স্রোত আরেকটা হয় শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত, এই দুটো স্রোত। একটা শীতল ল্যাব্রাডার, এটা আমার শীতল স্রোত জানি, আর উষ্ণ উপসাগরীয় স্রোতটা কি, এটা উষ্ণ স্রোত। এই দুটোর মিলন হচ্ছে, মিলনের ফলে কি হচ্ছে, সংঘর্ষ হয়ে সেই এলাকায় কি হচ্ছে, ঝড় ঝঞ্ঝা কুয়াশা বৃষ্টিপাত হচ্ছে। কোথায় হচ্ছে, নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে, তাই তো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে সারা বছর কেন ঝড় ঝঞ্ঝা তুষারপাত এগুলো ঘটে, কুয়াশা এগুলো ঘটে, খুব ইম্পর্টেন্ট। এই জন্যই ঘটে কারণ উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলিত হয়ে যাচ্ছে, মিলনের ফলে সেখানে সংঘর্ষ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। নেক্সট যেটা পড়বো, জলবায়ুর পরিবর্তনের প্রভাব এলনিনো ও লালিনো। তার একটা পয়েন্ট রয়েছে এলনিনো ও লালিনো, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই এলনিনো লালিনোর কনসেপ্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনো পর্যন্ত তোমার কেউ ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেনি। আমি এখনো পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি, কেউ তোমাদেরকে এখনো এই যে কনসেপ্টটা বুঝিয়ে উঠতে পারেনি। তুমি এই ভিডিওটা একবার দেখো, এলনিনো লালিনোর কনসেপ্ট তোমার কাছে একদম সুন্দর হয়ে যাবে, বোঝা গেল। এর আগে আমি যখন বায়ুমণ্ডল পড়েছিলাম তখন আমাকে বহু স্টুডেন্ট অলরেডি কমেন্ট করে জানিয়েছিল এটা আমি বুঝতে পারিনি, কিন্তু তার পরের পার্টটা এখনো দেওয়া হয়নি। আমি খুব তাড়াতাড়ি বায়ুমণ্ডল চ্যাপ্টারটা পড়িয়ে দেবো, তার আগে বাড়িমণ্ডলটা আমি কমপ্লিট করে দিই, তারপরে বায়ুমণ্ডলটা পড়িয়ে দেবো। তো আজকে আমাদের বাড়িমণ্ডলেও কিন্তু এলনিনো এই লালিনোর প্রভাবটা রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের বায়ুমণ্ডলেও ছিল। তো এই কনসেপ্ট এখনো পর্যন্ত কিন্তু কারোর কাছে ক্লিয়ার নয়, আজকে কিন্তু তোমার কাছে কিন্তু ক্লিয়ার হতে চলেছে। তাই ভিডিওটা ভালো করে মন দিয়ে শোনো, কথাগুলো কি বলছি বোঝো। দেখো, এটা দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো করে জিনিসটাকে বোঝো। এলনিনো লালিনো এগুলো আমরা পরে জানবো, এলনিনো লালিনো কোথায় হয় এটা আমরা পরে জানবো।
মেন যে বেসিক যে নর্মাল যেটা রয়েছে, প্রথমে আমরা আগে সেটা দেখে নিই। নর্মাল কন্ডিশন, নর্মালে কি থাকে, নর্মালে ব্যাপারটা কি হয়। নর্মালে এটাই হয়, এটা হচ্ছে আমার কি প্রশান্ত মহাসাগর। এই যে এই এই যে স্কাই কালারের যে এইগুলো রয়েছে, এটা আমার প্রশান্ত মহাসাগর, ঠিক আছে, এটা আমার প্রশান্ত মহাসাগর। এইখানটাতে এই যে সাউথ আমেরিকা রয়েছে না, ঠিক আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটা রয়েছে আমার পেরু, আর এই সাইডটা হচ্ছে আমার অলরেডি, এই সাইডটা কি হচ্ছে আমার পেরু উপকূল, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে আমার পেরু উপকূল। আর এটা হচ্ছে আমার যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক, যেখানে রয়েছে আমার কি অস্ট্রেলিয়া, ঠিক আছে, যেখানে রয়েছে আমার অস্ট্রেলিয়া। এখন এটা তো আমার সমুদ্র, এখানে তো স্রোত বইছে, ভেতর দিয়ে বইছে, এখান দিয়ে বইছে, এখান দিয়ে বইছে বইছে। বায়ু প্রবাহ কোথার দিকে হচ্ছে, আমরা তো জানলাম যে সমুদ্র স্রোতে এটা ঘটছে, এর মেন কারণ কি বায়ু প্রবাহ। তোমরা আমাকে একটা জিনিস বলো, বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়? বায়ু প্রবাহ কিন্তু সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বইতে থাকে। বায়ু প্রবাহ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বইছে, ঠিক আছে। এই যে অঞ্চলটা রয়েছে, এই যে অঞ্চলটা রয়েছে, এই যে পেরু উপকূল, এটা মোটামুটি একটা ঠান্ডা অঞ্চল, মোটামুটি এটা একটা ঠান্ডা অঞ্চল। এই যে অঞ্চলটা অস্ট্রেলিয়া রয়েছে, এটা মোটামুটি একটা উষ্ণ অঞ্চল, ঠিক আছে। অস্ট্রেলিয়া হচ্ছে মোটামুটি উষ্ণ অঞ্চল, আর পেরু যে উপকূলটা সেটা রয়েছে মোটামুটি একটা ঠান্ডা অঞ্চল। যখন নর্মাল কন্ডিশন থাকে, মানে নর্মাল এলিনো নালিনো যখন হয় না, সোজা কথা হচ্ছে যখন হয় না, তখন কি হয়, তখন এখানটা মোটামুটি ঠান্ডা, বায়ু প্রবাহ কিন্তু এই দিক থেকে এই দিকে বইছে, এদিক থেকে এইদিকে বইছে। স্বাভাবিকভাবেই যখন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বইছে, বৃষ্টিপাত সেখানে মোটামুটি হচ্ছে, মোটামুটি এই এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলের তুলনায়। বোঝা গেল? এটা যখন এল নিনো আর লা নিনো যখন হচ্ছে না তখনের কন্ডিশন, মানে এটা নর্মাল কন্ডিশন। যখন এল নিনো হয়, যখন এল নিনোর কন্ডিশন হয়, দেখো এই যে এল নিনোর কন্ডিশন দেখা যাচ্ছে তো, দেখো যখন এল নিনোর এই কন্ডিশনটা হয় তখন কি ঘটে। আমি এক্ষুনি দেখলাম যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমার পেরু, আর এর যে উপকূলটা রয়েছে এটা আমার হচ্ছে পেরু উপকূল বা ইকুয়েডর বা চিলি যেগুলো রয়েছে আর কি, পেরু উপকূল, আমি ওই অঞ্চলটাকে বোঝাচ্ছি আর কি, পেরুটা দিয়ে বোঝাচ্ছি। এখানে কি হচ্ছে, এই যে অঞ্চলটা, এটা তো আমি বললাম যে মোটামুটি একটা ঠান্ডা থাকে, কিন্তু এই অঞ্চলের উষ্ণতা, এই অঞ্চলের উষ্ণতা হঠাৎ করে বেড়ে গেল, যে কোনো কারণেই হতে পারে, ধরো না হঠাৎ করে বেড়ে গেল উষ্ণতা, তখন কি হয়। এ পাশটা তো আমরা জেনেছি যে বৃষ্টিপাত সবসময় কি হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হচ্ছে, তার মানে এই অঞ্চলটা কিন্তু আমার অলরেডি নিম্নচাপ রয়েছে, এই অঞ্চলটা কিন্তু আমার অলরেডি নিম্নচাপে রয়েছে। এবার ধরো এই অঞ্চলের উষ্ণতা হঠাৎ করে যদি বেড়ে যায়, তাহলে এখানে কি হবে নিম্নচাপ, এই অঞ্চলে উষ্ণতা বেড়ে গেলে কি হবে নিম্নচাপ। তাহলে বায়ু প্রবাহ কখনো নিম্নচাপ থেকে নিম্নচাপের দিকে যায়? বায়ু প্রবাহ কখনো নিম্নচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে না, বায়ু প্রবাহ তখন হবেই না। বায়ু প্রবাহ না হলে সমুদ্র স্রোত হবে কি করে? হবে না। সমুদ্র স্রোত কি হচ্ছে, সে তখন এই দিকেই বইতে লাগছে, এই দিকেই বইতে লাগছে। ফলে কি হচ্ছে, এই যে এলাকা, এই যে পেরু উপকূল, এই যে ইকুয়েডর বা চিলি রয়েছে দক্ষিণ আমেরিকা, এখানে বৃষ্টিপাত হচ্ছে, আর এই দিকে কিন্তু তখন বৃষ্টিপাত হচ্ছে না। কখন? যখন এল নিনো হচ্ছে। তাহলে এল নিনো কি করছে, পেরু উপকূলের হঠাৎ করে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেওয়ার ফলে এপাশে তো মোটামুটি উষ্ণ ছিলই, এপাশেও উষ্ণ আরো বেড়ে গেছে। তাহলে কি হচ্ছে, বায়ু প্রবাহ হচ্ছে না, বায়ু প্রবাহ না হওয়ার ফলে ওই দিকেই সমুদ্র স্রোত বইছে, ওই দিকেই বইছে, দেখো না তীর চিহ্ন দিয়ে বোঝা রয়েছে, এই দিকেই বইছে, ঠিক আছে, এই দিকেই বইছে। বায়ু প্রবাহ যখন এই দিকে বইছে, বৃষ্টিপাত কোন দিকে হবে, এই দিকেই হবে, এই দিকে তখন বৃষ্টিপাত ঘটছে, আর এই অঞ্চলে তখন খরা বা বৃষ্টিপাত ঘটছে না। এটা হলো এল নিনো। বোঝা গেল? তাহলে নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, নর্মাল কন্ডিশনে বায়ু প্রবাহ এদিকটা মোটামুটি শীতল, এদিকটা মোটামুটি উষ্ণ, বায়ু প্রবাহ নর্মালি বইছে, ফলে এই দিকে বৃষ্টিপাত হচ্ছে, এদিকে মোটামুটি হচ্ছে না। এখানের উষ্ণতা যখনই বেড়ে যাবে, এখানের উষ্ণতা যখনই বেড়ে যাবে,
তখন এখানে নিম্নচাপ হবে, বায়ুপ্রবাহ নিম্নচাপ থেকে নিম্নচাপের দিকে তো যাবে না, তখন বায়ুপ্রবাহ হচ্ছেই না। বায়ুপ্রবাহ না হলে সমুদ্র স্রোত হবে কি করে? সমুদ্র স্রোত কি হচ্ছে তখন এই দিকেই বইতে শুরু করছে, এই দিকেই বইতে শুরু করছে, ফলে এই এলাকায় বৃষ্টিপাত হচ্ছে আর এই এলাকায় খরা। বোঝা গেল? এটা হচ্ছে এল নিলো। লা নিনোটা কি হচ্ছে? এই যে নর্মাল কন্ডিশনটা যে আমি পড়ালাম, এটারই তীব্র কন্ডিশন হচ্ছে লা নিনো। তীব্র কন্ডিশনটা আবার কি দেখো, এখানে আমি আবারও বলছি, এটা আমার কি রয়েছে, এখানটা আমার পেরু, ধরো এটা আমার পেরু, আর এই এলাকাটা তো হচ্ছে আমার পেরু উপকূল, ঠিক আছে, যেহেতু এই ধারে এটা হচ্ছে পেরু উপকূল বা ইকুয়েডর যেগুলো রয়েছে আর কি, ঠিক আছে, ওই উপকূলবর্তী অঞ্চলগুলো এটা আমার রয়েছে। এই অঞ্চলে আমি কি বলেছিলাম, এখানের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা মোটামুটি উষ্ণ আর এটা মোটামুটি শীতল। সেম এখানটাও মোটামুটি ধরে নাও শীতল আর এটা মোটামুটি উষ্ণ, ঠিক আছে, এই পাশটা মোটামুটি উষ্ণ। এবারে কি হচ্ছে, লা নিনোর ক্ষেত্রে এখানের উষ্ণতা কি হচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এল নিনোর ক্ষেত্রে উষ্ণতা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, লা নিনোর ক্ষেত্রে কি হবে, এই পেরু উপকূলের উষ্ণতা হঠাৎ কমে যাবে, হঠাৎ করে কমে যাবে। লা নিনোতে ওই পেরু উপকূলের উষ্ণতা হঠাৎ করে কমে যাবে। কমে গেলে কি হবে, এখান থেকে এবারে কমে গেল, কমে যেতে এখানে কি হচ্ছে, উচ্চচাপ। বায়ুপ্রবাহ এমনিতেই তো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়, তাহলে বায়ুপ্রবাহ তখন এদিক থেকে এইদিকে বইছে। নর্মাল কন্ডিশনও বায়ুপ্রবাহ এদিক থেকে এইদিকেই বইছিল, কিন্তু যেহেতু এখানে ঠান্ডা আরও বেড়ে গেছে, আরও উষ্ণতা আর কি কমে গেছে, ফলে ঠান্ডা বেড়ে গেছে। ঠান্ডা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যত স্রোত ছিল সে একদম মানে হুড়ে নিয়ে চলে যাচ্ছে। ওই জন্যই দেখো না এই এলাকাটা কত স্প্রেড হয়ে গেছে, ঠিক আছে, কতটা স্প্রেড হয়ে গেছে, আগে কত সরু ছিল, এটা অনেকটা স্প্রেড হয়ে গেছে, বুঝে গেছে। আরও যত উষ্ণ স্রোত আর কি স্রোত ওই এলাকায় এখানটায় ছিল, বায়ুপ্রবাহ এইদিকে বইছে এবং সমুদ্র স্রোতও ওইদিকে বইছে, ফলে কি হচ্ছে, এই এলাকায় তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, সব কিছু হচ্ছে, আর এই এলাকায় কিন্তু তখন বৃষ্টিপাত হচ্ছে না। বোঝা গেল? এই হচ্ছে এল নিনো এবং লা নিনোর কনসেপ্ট, একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, যেটা তুমি কোথাও পাবে না, বাংলার বুকে, বাংলায় ডব্লিউবি বোর্ডে কেউ তোমাকে এত সুন্দর করে এই কনসেপ্ট ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এল নিনো এবং লা নিনো। বোঝা গেল? চলো নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে, আর একটাই রয়েছে, সেটা হচ্ছে মগ্নচড়ার সৃষ্টি। মগ্নচড়ার সৃষ্টিটা কি, আমরা একটু আগেই পড়ে এলাম না, একটু আগেই পড়ে এলাম যে এই হচ্ছে আমার উষ্ণ স্রোত, আর এই হচ্ছে আমি ডিপকালি দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার শীতল স্রোত, এটা হচ্ছে আমার শীতল স্রোত। এটা কি, এটা হচ্ছে আমার শীতল আর এটা হচ্ছে আমার উষ্ণ, ঠিক আছে। এই দুটো স্রোতের কোথায় হচ্ছে, এখানে মিলন ঘটছে, এই দুটো স্রোতের এখানে মিলন ঘটছে, ঠিক আছে, এখানে মিলন ঘটছে। শীতল স্রোতে সবসময় কি থাকে, শীতল স্রোতে আমরা জানি হিমশৈল থাকে, হিমশৈল থাকে। এই শীতল স্রোত যখন বয়ে যাচ্ছে, হিমশৈল এখানে চলে আসছে, হিমশৈল কি করছে, ভেঙে ভেঙে পড়ছে, অধক্ষিপ্ত হয়ে পড়ছে, অধক্ষিপ্ত হয়ে পড়ছে, ফলে কি করছে, মগ্নচড়ার সৃষ্টি হচ্ছে। মিলন স্থলে কি করছে, হিমশৈল ভেঙে ভেঙে পড়ছে, ফলে কি হচ্ছে, মগ্নচড়ার সৃষ্টি হচ্ছে। দাঁড়াও, কি হচ্ছে এখানে, মগ্নচড়া, এটা হচ্ছে আমার মগ্নচড়া। কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে, কারণ হিমশৈল অধক্ষিপ্ত হচ্ছে, হিমশৈল অবক্ষিপ্তের ফলে। তাহলে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত মিলন ঘটছে, এই অঞ্চলে মিলন ঘটছে। এখানে কি হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার মিলন ঘটছে, এখানে আমার মিলন ঘটছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের। এর ফলে কি হচ্ছে, শীতল স্রোতের যে হিমশৈল সেগুলো এসে কি করছে, ওইখানে মানে ওই হিমশৈলগুলো অধক্ষিপ্ত হয়ে নুড়ি বালি কাঁকড় ভেঙে 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 পড়ছে, ফলে ওইখানে কি হচ্ছে, ওই মিলনস্থলে কি হচ্ছে, একটা মগ্নচড়ার সৃষ্টি হয়েছে, যেখানে মাছ চাষ এই সমস্ত হয় না, যেমন গ্র্যান্ড ব্যাংক, আমরা কি জানি এটা পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। এই হচ্ছে মগ্নচড়ার ব্যাপার, যেখানে এই সমুদ্র স্রোতের প্রভাবে কিন্তু মগ্নচড়া তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আজকের টোটাল আর কি সমুদ্র স্রোত নিয়ে তোমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর নেক্সট কোন পার্টটা তোমার প্রয়োজন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কিন্তু জোয়ার ভাটা রয়েছে, ঠিক আছে? তো এর ভিডিও চাও কিনা সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো, কনসেপ্ট কতটা ক্লিয়ার হলো, পাশাপাশি এই চ্যাপ্টার থেকে যে কটা প্রশ্ন আসবে সে কটা প্রশ্ন সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার কিনা সেটা জানিও। তো এটুকুই ছিল আজকের ভিডিও। নেক্সট পার্টে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। চলো, সবাইকে টাটা, বাই বাই।